এখন আসেন মূল জায়গায়। আমি যেটা বলার চেষ্টা করছিলাম, ওই স্বাধীনতা ঘোষণাপত্রে, ওটা অন্যদিকে চলে গেছি, ডাইভার্ট হয়ে গেছি। এই যে 10ই এপ্রিল আমরা যে স্বাধীনতা ঘোষণা করেছি, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আপনি জানেন, এমনি দর্শকের জন্য বলছি, পৃথিবীতে মাত্র 2টা সৌভাগ্যশালী দেশ আছে যারা সংবিধান কারো আন্ডারে নেয়নি, কেউ দয়া করে দিয়ে যায়নি। যতই সংবিধান নিয়ে আপনারা কথা বলেন, যতই আমাদের সংবিধানকে কেউ খাটো করুক, কিন্তু একমাত্র 2টা দেশ আছে যে সংবিধান সেই দেশের নাগরিকরা দিয়েছে। এক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, একটা হচ্ছে বাংলাদেশ। তাদের আছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের আছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এবং আমাদের কনস্টিটিউশন হচ্ছে অটোকথনাস কনস্টিটিউশন, একমাত্র কনস্টিটিউশন পৃথিবীতে। এটা সৌন্দর্য কি? এটা সৌন্দর্য হচ্ছে সেই দেশের নাগরিক তাদেরকে দিয়েছে। প্রত্যেকটা দেশের সংবিধান কলোনি যাওয়ার সময় দিয়ে গেছে, বাংলাদেশের সংবিধান এই দেশের নাগরিকরা দিয়েছে। সেটা প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ আমরা করেছি কিসের ভিত্তিতে? লিগ্যাল ডকুমেন্টটা কি? লিগ্যাল ডকুমেন্টটা হচ্ছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এবং সেটা কিসের ভিত্তিতে করেছি? উনি বলেছেন, আমি এটাকে একটু সাপ্লিমেন্ট করছি। সেখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে 3টা কারণে আমরা পাকিস্তানের সাথে থাকতে পারবো না, 3টা কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চাচ্ছি, 3টা কারণে আমরা একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করছি, 3টা কারণে আমরা মুক্তিযুদ্ধ করছি, 3টা কারণে আমরা অস্ত্র হাতে নিয়েছি, 3টা কারণে আমরা দেশকে স্বাধীনতা ঘোষণা করছি, 3টা কারণে আমরা মুজিবনগর সরকার গঠন করেছি। 3টা কারণ কি? 3টা কারণের নাম্বার 1 কারণ হচ্ছে আপনার সাম্য, ইকুয়ালিটি। যে পাকিস্তানের সাথে আমাদেরকে সাম্য ছিল না, তারা আমাদেরকে হিন্দু মনে করত, তারা আমাদেরকে মনে করতো ধুতি পরে, আমাদেরকে তারা মানুষই মনে করতো না। এই সাম্যের জন্য আমরা যুদ্ধ করেছি। কারণটা দেখেন, এটা লিগ্যাল কারণ। দ্বিতীয়ত হচ্ছে হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদা। তারা মনে করছিল যে আমরা তো মানুষ না, আমরা হিন্দু, আমরা করি, আমরা ছোট, আমাদের নাক বোচা, আমরা কালো, আমরা সর্দার, আমরা পাঞ্জাবি। এই যে মানবিক মর্যাদা তারা আমাদেরকে দেয়নি, 52-তে গুলি করে মেরেছে, যখন তখন আমাদেরকে যা খুশি করেছে, এটার জন্য। তৃতীয়ত সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার। যে আমাদেরকে সামাজিক ন্যায় বিচার করেনি, আমাদের পয়সা দিয়ে তারা ওখানে ইসলামাবাদ তৈরি করেছে, আমাদের রক্ত শোষণ করে তারা খেয়েছে। ইভেন আমরা যে নির্বাচনে জিতেছি সেই অধিকারটুকু তারা আমাদেরকে দেয়নি, আমাদেরকে সরকার গঠনের পর্যন্ত অধিকার দেয়নি তারা। এই যে সামাজিক ন্যায় বিচারের 3টা কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি। সেখানে তো ধর্মনিরপেক্ষতা ছিল না, 70-এর নির্বাচনের ম্যানিফেস্টোতে ধর্মনিরপেক্ষতা ছিল না, 6 দফাতে ধর্মনিরপেক্ষতা ছিল না, আওয়ামী লীগের গঠনতন্ত্রে কোনো ধর্মনিরপেক্ষতা ছিল না, কখনোই ছিল না। বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে তখন ধর্মনিরপেক্ষতা ছিল না, যখন বঙ্গবন্ধু আসলেন তখন ধর্মনিরপেক্ষতা ছিল না। 72 সনের 16ই ডিসেম্বরে, প্রায় 2 বছর পর যখন কনস্টিটিউশন করা হলো, সেখানে ওই 3টা জিনিসকে লাথি মেরে ফেলে দেওয়া হলো। ফেলে দিয়ে ইন্ডিয়ান যা যা এগুলা ছিল সেটা ঢুকিয়ে দেওয়া হলো, আপনার ধর্মনিরপেক্ষতা ঢুকিয়ে দিল। এবং সেটা কি ধর্মনিরপেক্ষতা? সংখ্যালঘু জনগোষ্ঠীকে আক্রমণ করা ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে মুসলমান ধর্মকে হেয় করা, সংখ্যালঘু ধর্মনিরপেক্ষতা মানেটা কি? আপনি একটা সমাজে যে ধর্মে থাকবে সে সেই সম্মানেই থাকবে। এখন যদি আপনি সেটাকে আলাদা করে নেন যে এখানে ধর্ম নিরপেক্ষতা একটা থাকবে, এখন আপনি প্রেজেন্টার এখানে বসে আছেন, এখন আপনার তো এই অধিকার থাকবে আমাকে এটা রেগুলেট করার, প্রোগ্রামটা কন্ট্রোল করা আপনার থাকবে। আমি যখন বলি না এখানে প্রোগ্রাম নিরপেক্ষতা থাকবে, উনি যদি 1 হয় আমরা 4, তাহলে কি হচ্ছে? শুনতে তো ঠিকই মজা লাগে, মজা তো লাগবে, এটা বাস্তব, কিন্তু তাতে আপনাকে খাটো করা হচ্ছে না, আপনার ডিগনিটি নষ্ট করা হচ্ছে। এই যে শুরু থেকে শুরু হলো ধর্মনিরপেক্ষতার নামে, পরবর্তীতে এই যে গণজাগরণ মঞ্চে দেখাই গেল যে আপনি মুক্তিযুদ্ধের চেতনা মানে ধর্মীয় চেতনাকে জলাঞ্জলি দেওয়া। এই যে মুক্তিযুদ্ধ চেতনাকে এবং ধর্মনিরপেক্ষ তত্ত্বকে সংখ্যাগুরু মুসলমানদের ধর্মীয় চেতনার এগেনস্টে ব্যবহার করা হচ্ছে। এবং পুরা দুনিয়াতে আজকে দেখেন সব দেশেই কম বেশি সংখ্যালঘু নির্যাতন হয়। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সংখ্যাগুরু নির্যাতন হয়, শুধুমাত্র সংখ্যাগুরু মুসলমান দাড়ি টুপি রাখার অপরাধে নির্যাতিত হচ্ছে। সংখ্যাগুরু মুসলমান তার ধর্মীয় কিতাব রাখার অপরাধে, ধর্মীয় বিশ্বাস রাখার অপরাধে, তার নবীকে ইজ্জত করার অপরাধে, তার আল্লাহকে মানার অপরাধে আজকে নির্যাতিত হচ্ছে। অদ্ভুত একটা দেশ শোয়েব ভাই, অদ্ভুত একটা দেশ যেখানে ইসলামী বই রাখা অপরাধ, ঘুষ খাওয়া অপরাধ না, ঘুষ খাওয়া স্পিড মানি। একটা বিচিত্র সমাজ এটা তারা তৈরি করে ফেলেছে।
মুসলমানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লেগে গেছে। এই যে সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িকতার নামে, আধুনিকতার নামে, প্রগতিশীলতার নামে, মুক্তিযুদ্ধের নামে, ধর্মনিরপেক্ষতার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে, তাতে কি হয়েছে? তাতে মুক্তিযুদ্ধকে ধর্মের প্রতিপক্ষ করে দেওয়া হয়েছে। তারা বিশ্বাস করাতে চাচ্ছে যে মুসলমানদের এগেইনস্টে তারা যুদ্ধ করেছে। মুসলমানদের এগেইনস্টে মালিক ভাই, কিন্তু আওয়ামী লীগ যেটি বলে, তখন কি কোন মুসলমান মারা যায়? বর্তমান মুসলমান মরেনি। বর্তমান সরকার শ্রেষ্ঠ বীর উত্তম বীর কারা? মুসলমান। ম্যাক্সিমাম তোমার একটা দুইটা হতে পারে। মুসলমান ধর্মকে প্রতিপক্ষ করে দেওয়া না। বর্তমান সরকার যেটি বলে যে আপনারা যারা বিএনপির ঘরানার লোক, আপনাদের কাছেই শুধু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ধর্ম চলে যায়, উলুদুনি শোনা যায়, তারপর আপনার মসজিদ বন্ধ হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত 5 বছর বা 7 বছরে কয়টি মসজিদ বন্ধ হয়েছে আমাকে বলতে পারবেন আপনি? আওয়ামী লীগ আসার পর আমরা 12 আউলিয়ার দেশ ছিল, এখন 13 আউলিয়া পেয়েছি। শামীম ওসমান নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে আমার নেত্রী ওলিয়া হয়ে গেছে। সারি পর একটা ওলিয়া আমরা পেয়েছি, 13 নম্বর আউলিয়া। এমন একটা দেশ পেয়েছি যেটা মদিনা সনদে চলছে দেশ, সাথে সাথে মা দুর্গা আবার গজে করে ফসল দিয়ে যাচ্ছে। আশ্চর্য দেশ। যে নেত্রী সারা রাত তাহাজ্জুদ পড়ে, সকালে কোরআন শরীফ না পড়ে সে বের হয় না, তার হাতে আলেমদের রক্ত। এবং সে বলে, আমি বললাম না এটা ধর্মীয় অনুভূতিতে লাগবে, প্রত্যেক ধর্মের প্রতি সম্মান দেওয়া আমাদের, আমি অন্য কোনো ধর্মকে খাটো করব না, আমি শুধু আমার হৃদয়ের রক্তক্ষরণের কথা বলছি। সে মুখে তার ধর্মের কথা বলছে, আর সে হুজুরদেরকে আজকে কতগুলা ছেলেকে তারা পঙ্গু করেছে শুধুমাত্র তারা মুসলমান আকীদা বিশ্বাস করার কারণে। ধরে এনে তাদেরকে গুলি করা হচ্ছে, তাদের পায়ে গুলি করা হচ্ছে, তাদের পিটিয়ে তাদেরকে পাঁজরের হাড্ডি ভেঙে ফেলা হচ্ছে, এমন টর্চার করা হচ্ছে তারা জীবনে বিয়ে করতে পারবেন। আপনি ঢাকা শহরে, তাহলে আপনার বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আছে, বাংলাদেশের ধর্ম কর্ম বলতে কোনো কিছু নেই। এইটাকে উত্তর দেই, সব আছে বাংলাদেশে, ধর্ম কর্ম সব আছে। শুধু আওয়ামী লীগের ইলেকশন জেতার সময়, ইলেকশনের সময় আমাদের আওয়ামী নেত্রী তখন হিজাব পরেন, মাথায় পট্টি লাগান আর তসবিহ পড়েন। আমি এটা উত্তর দেই। বিএনপির আজকে, আমাকে তো আপনি বললেন বিএনপির ঘরানার, উত্তর দেই আমি। আমাকে যদি বিএনপির ঘরানার বলেন, বিএনপির কোন নেতা আজ পর্যন্ত বলেছে যে তার নেত্রী ওলিয়া হয়ে গেছে? বিএনপির কোন নেতারা ইলেকশনের আগে মাথায় পট্টি পরে হাতে তসবি দিয়ে নির্বাচন করে? বিএনপির নেত্রী কোনদিন নির্বাচনের আগে পোস্টারে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন কিনা? তাহলে সাম্প্রদায়িক দলকে বিএনপি করেছে কিনা দেখেন, কোথাও আছে কিনা, তাহলে সাম্প্রদায়িক। বিএনপির সাথে তো সব ওলিয়ারা আছে না, কোন ওলিয়া নাই। মৌলানা মতিউর রহমান নিজামী একজন ওলিয়া, দেলোয়ার হোসেন সাইদি একজন ওলিয়া। আমি উত্তর দিচ্ছি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর বিয়েই তো সবচেয়ে বড় ওলিয়া। নুরা রাজাকারকে ফরিদপুরে এমন কেউ জানে না যে সে বড় রাজাকার। তার গর্ভের সন্তান প্রধানমন্ত্রীর মেয়ের সন্তান, সেটা যদি বহন করতে পারে, সেটা যদি ওলিয়া না হয়, তাহলে নিজামী আর ওলিয়া হয়ে গেল প্রতিষ্ঠিত রাজা। আপনি বলতে চাচ্ছেন মতিউর রহমান নিজামী মুক্তিযোদ্ধা? আমি সেটা বলছি না। আমি সেটা কেন বলবো? আপনি উত্তর জানতে চাচ্ছেন আওয়ামী লীগের ব্যাপারে, আমি জামাতের ব্যাপারে কেন বলবো? আপনি জানতে চাচ্ছেন যে তারা ওলিয়া না এরা ওলিয়া? তারা নুরুল ইসলাম রাজাকার, তাকে সবসময় বলা হয় না বিএনপি রাজাকারদের গাড়িতে ফ্ল্যাগ দিয়েছে? কখন দিয়েছে? 2001-এ, তাই তো? তার আগে তো রাজাকারের ফ্ল্যাগ দেয়নি। 1996 সালে আওয়ামী লীগ রাজাকার নুরুল ইসলাম ধর্ম প্রতিমন্ত্রী করে রাজাকারের গাড়িতে প্রথম ফ্ল্যাগ দিয়েছে। আপনি কি বলেন এটা? আপনি তথ্য নিয়ে কথা বলেন। আপনি যদি ভার বহন করতে হয়, আমি কি বলবো, রাজাকারের ভার তো আপনারা ঠিকই বহন করছেন। তাহলে আওয়ামী লীগ একজনের গাড়িতে পতাকা দিয়েছে আপনার বাসায়? হ্যাঁ, ওরা দুইজনের গাড়িতে দিয়েছে। ওরা দুইজনের গাড়িতে। What's the difference between BNP and আওয়ামী লীগ? What is the difference? Tell me. কোন ব্যাপার? মুক্তিযুদ্ধের বিষয়ে? সব বিষয়ে। না, মুক্তিযুদ্ধের বিষয়ে। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমার দেশ বন্ধ করে। না, মুক্তিযুদ্ধে আসেন। ঠিক আছে, মুক্তিযুদ্ধে আসেন। আচ্ছা, আসেন। মুক্তিযুদ্ধের সোল ডিস্ট্রিবিউটর আওয়ামী লীগ, সোল এজেন্সি তাদের হাতে। চেতনা ব্যবসা তারা করে, চেতনার সবক তারা দেয়। তো এটা তো রক্ষা তোমরা করবা। বিএনপির হয় রাজাকার, ঠিক আছে, রাজাকার নেতারা করছে, জোট করেছে। এখন যদি বিএনপি জোট করার কারণে রাজাকার হয়ে যায়, তো আওয়ামী লীগ তো সংসার করছে রাজাকারের সাথে। আওয়ামী লীগ তো জোট করেছে। আজকে তরিকত ফেডারেশন আছে, তরিকত কিন্তু কিছু করছে না।
স্বৈরাচারের সাথে আওয়ামী লীগ ঘর করেছে, লং ড্রাইভে গেছে এরশাদের সাথে, সবাই জানে। আর এখন এরশাদের সাথে দুই স্বৈরাচার মেয়ে মিলে এখন একজন বিশ্ব বেহায়া আর একজন স্বঘোষিত জাতীয় বেঈমান। উনি বলেছিলেন শেখ হাসিনা যে নির্বাচন করবে এরশাদের আন্ডারে সে হবে জাতীয় বেঈমান। সকালে বলেছে জাতীয় বেঈমান, রাত্রে হয়ে গেছে উনি ইলেকশনে চলে গেছেন। এই স্বৈরাচারের সাথে মিলে দুই স্বৈরাচার মিলে এখন ডিজিটাল স্বৈরাচার দেশ চালাচ্ছে। এই কথা তো কেউ বলে না। স্বৈরাচারের সাথে তো বিএনপি কোনোদিন জাতীয় পার্টির সাথে ইলেকশন করেন। এখন যে ইনু বঙ্গবন্ধু মৃত্যুর পর ট্যাঙ্কে উঠে জুতা খুলে নাচ নেচেছে, তার বাড়ি অ্যাটাক করেছে, যে মতিয়া বঙ্গবন্ধু চামড়া নিয়ে ডুগডুগে খেলতে চেয়েছে, তারা এখন মুজিবের আদর্শ প্রচার করছে, সেটা কেউ বলে না। সেটা তো আপনারা বলছেন না। এখন আপনি তো কটাক্কা করতেই পারেন। আমরা ওই যেটা ফরাদ ভাই বললেন যে আমি আওয়ামী লীগ বিএনপি কারো বিরুদ্ধে দোষ দিচ্ছি না। আমি জাতির, আপনি যে অ্যানালাইসিসটা করতে বললেন, এই অ্যানালাইসিসের কারণে এবং আপনার প্রশ্নের কারণেই আমি উত্তরটা দিলাম আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে খাটো করার কোনো উদ্দেশ্য আমার নাই। কোন দিকে খাটো করা, একটা দেশ চালাচ্ছে, সে সংশোধিত হবে, আশা করি সে সংশোধিত হবে। কিন্তু একটা দেশের যে প্রত্যাশা আওয়ামী লীগের উপর, বিশেষ করে মুক্তিযুদ্ধের প্রত্যাশা, সম্পূর্ণ জামাতের উপর কোনো মুক্তিযুদ্ধের প্রত্যাশা আছে মানুষের?